নমস্কার। আজ একটা গল্প বলি পণ প্রথা নিয়ে। এটা আমাদের সমাজের একটা বড় সমস্যা। এই সমস্যা থেকে আমরা এখনও বেরোতে পারিনি। আমরা অনেক উন্নত হয়েছি, অনেক এগিয়েছি, কাঁধে কাঁধ মিলিয়ে ছেলে মেয়ে পড়াশোনা করছে, চাকরি করছে, কিন্তু আজও কি পণ প্রথা থেকে আমরা বেরোতে পেরেছি? না পণের নামে যে সকল মেয়েরা বলি হয় সেখান থেকে বেরোতে পেরেছি। অনেক শাস্তির ব্যবস্থা হয়েছে, অনেক আইন হয়েছে, কিন্তু কোনো কিছু দিয়েই মনে হয় না পণকে আটকানো গেছে বা পণের জন্য যে অত্যাচার সেগুলোকে আটকানো গেছে। আসল কথা, এটা একটা রোগ, যে রোগ সারানো খুব আইন দিয়ে সম্ভব নয়। যাই হোক, আমি একটা এই রিলেটেড গল্প বলি, আপনারা শুনুন এবং শুনে জানাবেন কেমন লাগলো। সুজাতা পড়াশোনায় বেশ ভালো, কলেজ পাশ করেছে খুব ভালোভাবে। সুজাতার বাবা সুমনবাবুর খুব ইচ্ছা সুজাতার বিয়ে হবে খুব ধুমধাম করে। তিনি সুজাতার জন্মের পর থেকেই অল্প অল্প করে টাকা রাখছেন। উচ্চ মধ্যবিত্ত পরিবার সুমনবাবুর। সুজাতার একটা ছোট ভাই আছে, সে এবছরেই এইচএস দিয়েছে। সুজাতার মা মারা গেছেন তার ভাইয়ের মাত্র জন্মের কয়েক বছর পরে, তাই সুমনবাবুর উপরেই দায়িত্ব ছেলে মেয়ের। তবে প্রথম থেকেই সুমনবাবুর একটা আলাদা রকম ভালোবাসা সুজাতার প্রতি। সুজাতার জন্য সে সব কিছু মন প্রাণ ঢেলে ভালোবাসে এবং তার বিয়ের জন্যই তার চিন্তাভাবনা প্রথমে রয়েছে। ছেলের জন্য তিনি অত চিন্তা করেন না, সবটাই সুজাতাকে নিয়ে তার চিন্তাভাবনাগুলো জড়িয়ে আছে। তিনি পাড়ার বা আত্মীয় স্বজন যারই বিয়েতে যান না কেন, যেখানে খুব সুন্দর আয়োজন হয়, যেখানে খাওয়া দাওয়া খুব সুন্দর, বাড়িটা খুব সুন্দর সাজানো থাকে, সব কিছু তিনি ঘুরে ঘুরে দেখেন আর বাড়িতে এসে গল্প করেন যে আমিও আমার সুজাতা বিয়েতে এমন সুন্দর আয়োজন করব, সবাইকে চোখ ধাঁধিয়ে যাবে এমন আয়োজন করব, সবাই বাহ বাহ করবে আয়োজনে। আসল কথা, তার মনের ইচ্ছা এগুলো, কি আর করার আছে, বাবার ইচ্ছা। সুজাতা বড় হয়েছে, এইবারে সুমনবাবুর ইচ্ছা আর নয়, এইবার তিনি মেয়ের বিয়ে দেবেন। দেখাশোনা শুরু হয়ে গেছে। আজই পাত্রপক্ষ দেখতে আসবে। পাত্র অমিত এবং তার মা বাবাকে নিয়ে তারা আসছে সুজাতাকে দেখতে এসে তাদের সুজাতাকে পছন্দ হয়ে যায়। এদিকে সুমনবাবু ভীষণ ব্যস্ত, একার হাতে সব গুছাচ্ছেন, মিষ্টি আনা, চা, সব কিছু সামলাতে হচ্ছে তাকে। সুজাতাকে পছন্দ হয়ে যায় অমিত এবং অমিতের মা বাবার। তারা বিয়ের কথা এগোতে চায়। সুমনবাবু বলে যে আত্মীয় স্বজন অন্য কেউ তারা কি দেখতে আসবে না? অমিতের বাবা বলে না, আমরা তিনজনই বাড়ির সদস্য, আমাদের পছন্দ মানেই সকলের পছন্দ, অন্য কারো পছন্দের উপরে আমাদের প্রয়োজন নেই তাদের উপর নির্ভর করার। আমরা তিনজনে যা ঠিক করব সেটাই হবে। ভালো কথা। সুজাতাকে বলা হয় উঠে চলে যেতে। এবার কথা হবে দেনা পাওনার। সুমনবাবু আগে থেকেই জানিয়ে দেয় তিনি তার জীবনের সব সঞ্চয় সুজাতার জন্যই খরচা করবেন। তাই আপনারা বলুন আপনারা কি চান। অমিতের বাবা বলে ঠিক আছে, আমাদের যা অবস্থা আমাদের কিছুই লাগবে না, আমাদের বাড়িতে ফার্নিচার বলুন বা বাড়ি ঘর দোর যা যা লাগে সংসারে সব আমাদের রয়েছে। কেননা অমিতের বাবা বেশ ভালো পোস্টে চাকরি করতেন, এখন রিটায়ার করেছেন। তো তখন সুমনবাবু বলেন তাহলে আপনাদের কি চাই বলুন, ভেঙে বলুন, কোনো অসুবিধা নেই, আমি আমার মেয়ের জন্য সব কিছুতেই প্রস্তুত। তখন অমিতের বাবা বলে ঠিক আছে, আপনাকে কিছু কিনে দিতে হবে না আমাদেরকে, আমাদের তো বাড়িতে সবই আছে। আপনি এক কাজ করবেন, আপনি 6 লাখ টাকা ক্যাশ দিয়ে দেবেন, ব্যাস, আপনাকে আর কিছুই দিতে হবে না। উল্টে আমরা আপনার মেয়েকে আমাদের বাড়ির গয়না দিয়ে সাজিয়ে নিয়ে যাব। আর যদি তারপরেও আপনার মনে হয় আপনি দিতে পারেন, সেটা আপনার ব্যাপার, আমাদের কোনো দাবি নেই সেখানে। সুমনবাবু বলেন আর কিছু?
অমিতের বাবা বলে, না, আর কোনো কিছুই দাবি নেই, শুধু ওই 6 লাখ টাকা কিন্তু পুরোপুরি লাগবে। আর আপনি যে বললেন আপনি সব কিছু মেয়ের জন্য করতে রাজি, তাহলে ছেলের জন্য কিছু রাখবেন না, সবটাই মেয়েকে দিয়ে দেবেন? সুমনবাবু বললেন, ছেলের কথা পরে ভাববো, ছেলে নিজের পায়ে দাঁড়াবে, কাজ করবে, সে নিজের মতন করে এগোবে। আমি আমার মেয়েকে ভালো করে, ভালো ঘরে, ভালো বরে পাত্রস্থ করে যাব, এটাই আমি মনস্থির করেছি, এবং সেখানে আমি কোনো রকম কার্পণ্য করব না। বলুন, আপনাদের আর কিছু বলার আছে নাকি? তখন অমিতের মা বলতে শুরু করলো, আচ্ছা দেখুন, আপনি তো টাকা দিতে রাজি হয়েছেন আমরা যা চেয়েছি, কিন্তু দেখুন আমাদের আত্মীয় স্বজন, আমাদের অবস্থা আপনি তো খবর নিয়ে নিশ্চয়ই জেনেছেন, আমরা খুব উচ্চ ঘরের, তো আমাদের আত্মীয় স্বজন সবাই বড়লোক, বুঝতেই পারছেন, তাদের খাওয়া দাওয়া, তাদের যে আপ্যায়নে আপনি নিশ্চয়ই কোনো ত্রুটি করবেন না। সুমনবাবু জানায়, না, একেবারেই ত্রুটি করব না, বলুন আপনাদের কেমন চাই? অমিতের মা বলে, আমাদের অনেক আত্মীয় স্বজন এবং সবাই অনেক দূর দূর থেকে আসবে, তাই তাদের জন্য আয়োজন একদম ভালো মতন হওয়া চাই, তাদের খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা সব। তো আপনি এত কিছু করে উঠতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। এক কাজ করুন না, আপনি তো নিশ্চয়ই এই সব করতে 1,02,000 টাকা, 2.5 লাখ টাকা খরচা করবেন নাকি? সুমনবাবু বলেন, হ্যাঁ তা তো করব। তো আপনি এক কাজ করুন, আপনি ওই টাকাটা আমাদেরকে দিয়ে দিন, আমরা জয়েন্ট একটা পার্টি করে দেবো। তাহলে কি হবে, আত্মীয় স্বজনরা নিন্দাও করতে পারবে না, আর আমরা সকলকে জানিয়ে দেব যে আমরা যে অনুষ্ঠান করছি সেখানে আপনিও কিন্তু বেশিরভাগ টাকাটা দিয়েছেন, এবং আত্মীয় স্বজনদের ডেকে আমরা ভালো করে আপ্যায়ন করব, কেউ নিন্দাও করবে না, সকলের মুখও থাকবে, আপনার মুখও থাকবে, তাই না? সুমনবাবু বললেন, ঠিক আছে, আপনারা যখন বলছেন, আমি তো অবশ্যই একটা ভালো অনুষ্ঠান করতাম মেয়ের জন্য, এবং সেখানে অবশ্যই খরচা হবে, তবে কোনো ত্রুটি থেকে যেতেই পারে, যেটা হয়তো আপনার আত্মীয় স্বজনদের ভালো লাগবে না। ঠিক আছে, আপনারা যখন চাইছেন আমি টাকা দিয়ে দেবো আর আপনারা একটা জয়েন্ট পার্টি করবেন, তাই হবে, আমার কোনো অসুবিধা নেই, আমি টাকা দিতে রাজি। এবারে অমিতের মা বাবা সকলেই খুশি হলেন, তারা বাড়ি চলে গেলেন। এদিকে পরে সুজাতা তার বাবাকে বলল, এই বাড়িতে আমি বিয়ে করব না। সুমনবাবু বললেন, কেন বিয়ে করবে না কেন? সুজাতা বলল, দেখছো বিয়ের আগেই ওদের দেনা পাওনার কীরকম একটা আক্রোশ, ওরা কত টাকা চাইছে, দিতে বলেছে, আবার তোমাকে 2.5 লাখ টাকা দিতে হবে অনুষ্ঠানের জন্য। সুমনবাবু বললেন, দেখ, তোর বিয়েতে তো আমি একটা ভালো কিছু অনুষ্ঠান করব ভেবেই রেখেছিলাম, তো ওনারা যখন চাইছেন আরও ভালো কিছু করতে, করুক না, আমার স্বপ্নটাও সফল হবে। আর তুই যে বলছিস আজকে বিয়ে করবি না, আরে আজ না করলেও কালকে তো বিয়ে করতে হবে। আর কোন পাত্রপক্ষ আছে যে বিনা পয়সায় বিয়ে করে নিয়ে যাবে? এমন ভালো পাত্র কি আছে? আর আমি খোঁজ নিয়ে জেনেছি, অমিত খুব ভালো চাকরি করে, তার বাবাও খুব ভালো চাকরি করত, এখন পেনশন পায়, বাড়ি ঘর দৌড় সমস্ত কিছু ওদের আছে। তবুও তুই যখন বলছিস, আমি আরও একবার ভালো করে খবর নেব, তুই এই বাড়িতেই বিয়ে কর, এরা খুব বড় লোক, আমি চাই তুই সুখী হ, খুব আনন্দে থাক, ভালো থাক, তোকে নিয়েই তো আমার সব স্বপ্ন, তোর মা তো চলে গেছে, এখন সব স্বপ্ন তোকে নিয়ে। অগত্যা সুজাতা আর কী করবে? অন্যদিকে সুমনবাবু আরও খোঁজ লাগালেন, সত্যিই ছেলেটা ভীষণ ভালো, এবং তার বাড়িতে যখন গেল দেখলো আসবাবপত্র থেকে শুরু করে বাড়িতে এমন কিছু নেই যেটা সুমনবাবু দিতে পারেন, সমস্ত কিছু ভর্তি রয়েছে এবং কোনো কিছুরই প্রয়োজন নেই। রাজি হয়ে গেলেন বিয়েতে, বিয়ে দিন ঠিক হলো এবং জয়েন্ট পার্টি করে বিয়ে হয়ে গেল ধুমধাম করে। সত্যি চোখ ধাঁধানো অনুষ্ঠান হয়েছিল সুজাতা আর অমিতের বিয়েতে। এরপরে কিন্তু সুজাতার মনটা খুব একটা ভালো লাগছিল না, যারা দেনা পাওনার জন্য এত টাকা নিয়েছে তারা কি ভালো মানুষ হবে? তাই প্রথম থেকেই সুজাতা ওই বাড়িতে গিয়ে যেন কীরকম একটু গুটিয়ে থাকছিল, সব কিছুকেই একটু অন্যরকম দৃষ্টিতে দেখছিল। অন্যদিকে অমিত, তার বাবা মা, তাদের আত্মীয় স্বজন সকলের ব্যবহার কিন্তু ছিল অসাধারণ। সুজাতা বুঝে উঠতে পারছিল না, একদিকে ভাবছিল যারা এত লোভী তারা এত ভালো ব্যবহার তার সঙ্গে করছে কি করে। আর সত্যি সুজাতা গিয়ে দেখল সেই বাড়িতে কোনো কিছুর অভাব নেই,
অন্যদিকে অমিত, তার বাবা মায়ের ব্যবহার, তাদের কথা বলা সব কিছুই ভালো, এবং সুজাতাকে গয়না দিয়ে ভরিয়ে দিয়েছে তারা। আর কাপড় চোপড় দামি দামি এত কিছু সুজাতা হয়তো চোখেও দেখেনি, এত ভালো ভালো ভারী ভারী গয়না সব কিছু তারা দিয়েছে ভরিয়ে। এরপরে এরকম করে কেটে গেল 6 দিন। 7 দিন হয়ে গেছে। 8 দিনের দিন সুজাতা আর অমিত যাবে অষ্টমঙ্গলা করতে বাড়িতে। অন্যদিকে 7 দিনের দিন সকালবেলায় ব্রেকফাস্ট করতে সকলে একত্রিত হয়েছে ডাইনিং টেবিলে, তখন অমিতের বাবা বলল, বৌমা কাল সকাল সকাল তৈরি হয়ে নিও। আর অমিতের মাকে বলল, টাকাগুলো রেডি আছে তো? টাকা যেটা পণ হিসাবে নিয়েছিলাম, আর অনুষ্ঠানের 2.5 লাখ টাকা। অমিতের মা বলল, হ্যাঁ একদম রেডি আছে। সুজাতা কিছুই বুঝে উঠতে পারছিল না, কি বলছে, কেন বলছে, ওদের প্ল্যান কি করতে চাইছে ওরা, কিছুই বুঝে উঠতে পারছে না। পরের দিন যথারীতি সকাল সকাল গাড়ি এসে গেল। সুজাতা রাত্রে একবার অমিতকে জিজ্ঞাসা করেছিল, অমিত কিছু বলেনি। অমিত বলল, আমি জানি না মা বাবা কি করতে চাইছেন, কি বলেছেন, আমি কিছুই জানি না, তুমি ওদেরকে জিজ্ঞাসা করে নিও। সুজাতার জিজ্ঞাসা করার মতন সাহস হয়নি। আজ সে বাপের বাড়ি যাবে অষ্টমঙ্গলা করতে। মনে একদিকে আনন্দ আর একদিকে ভয়। শ্বশুর শাশুড়ি এত টাকা কি বলছে, টাকার কথা। যাই হোক, গাড়ি এসে গেল, বেশ বড় গাড়ি। সেই গাড়িতে উঠে বসলো সুজাতা আর অমিত। আর তারপরে দেখলো শ্বশুর শাশুড়িও এসে হাজির। তারাও নাকি আজ অষ্টমঙ্গলায় সুজাতাদের বাড়ি যাবে। সুজাতা কিছুই বুঝে উঠতে পারছে না। অন্যদিকে গাড়িতে চাপার পরে অমিতের বাবা অমিতের মাকে বলল, টাকাগুলো সব ঠিকঠাক নিয়েছো তো, গুনে নিয়েছো? অমিতের মা বলল, তুমি এত চিন্তা করছো কেন বলো তো, সব ঠিক আছে, যেমন ছিল তেমনই আছে, 1 টাকাও এদিক ওদিক হয়নি। এরপরে গাড়ি চলল সুজাতার বাড়ির দিকে। সুজাতার বাড়িতে গিয়ে হাজির, সবাই মিলে নামলো, সঙ্গে ছিল মিষ্টি, আরও অনেক কিছু। এরপরে সুজাতার বাবার হাতে গিয়ে অমিতের মা বাবা সেই টাকার বান্ডিলগুলো তুলে দিল। সুমনবাবু কিছুই বুঝে উঠতে পারলেন না, কি হচ্ছে এটা। অমিতের মা বাবা বলল, আপনার থেকে এই টাকাগুলো নিয়েছিলাম দেখার জন্য যে আপনি মেয়ের জন্য কত দিতে পারেন, কত দূর যেতে পারেন আপনি। আমি আগেই জিজ্ঞাসা করেছিলাম আপনাকে, ছেলের জন্য কি করে যাবেন। আপনি তখন বলেছেন ছেলে নিজের মতন করে চাকরি করে নেবে। এটা হয় না। এই টাকাগুলো আমরা শুধু পরীক্ষা করার জন্য নিয়েছিলাম। সুজাতাকেও পরীক্ষা করলাম, আর আপনারও পরীক্ষা দেওয়া হয়ে গেছে। এই টাকাগুলো আমাদের প্রয়োজন নেই। আপনি তো দেখেছেন, আর সুজাতাও আমাদের বাড়িতে গিয়ে দেখেছে, কোনো কিছুরই অভাব নেই আমাদের। আর আমরা আমাদের বাড়ির সমস্ত গয়না দিয়ে, শাড়ি দিয়ে তো সুজাতাকে সাজিয়ে দিয়েছি। আপনার এই টাকাগুলো আপনি ফেরত নিন। 1 টাকাও আমরা খরচা করিনি। এই টাকাগুলো নিয়েছিলাম, যদি না নিতাম তাহলে কিন্তু এই টাকাগুলো আপনি খরচ করে ফেলতেন, আমাদের বাড়িতে ফার্নিচার পাঠাতেন, মেয়েকে গয়না দিতেন, যেগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। অন্যদিকে আপনি একটা বিশাল অনুষ্ঠান করতেন, সেই অনুষ্ঠানে এই 2.5 লাখ টাকাও আপনি খরচা করে ফেলতেন। উল্টে আপনার ছেলের জন্য কিছুই বাঁচত না, সে একদম দরিদ্র হয়ে যেত। তাই এই টাকাগুলো তার নামে রেখে দিতে চাই, আপনার হাতে দিলাম। এই টাকাটা একটাও আপনি খরচা করতে পারবেন না। এটা আপনি ছেলের পড়াশোনা আর ছেলের ভবিষ্যতের জন্য রাখবেন। আর অন্যদিকে অমিতকেও আজকে বলি, সুজাতাকে সামনে রেখেই অমিতও কিন্তু তার ইনকামের একটা অংশ আপনাকে দেবে প্রতি মাসে। কেননা আপনি আপনার মনের সব থেকে ভালোবাসার সুজাতাকে আমাদের ঘরে পাঠিয়েছেন, সব ভালোবাসা ছেড়ে ত্যাগ করে। সে যখন আমাদের বাড়িতে মানিয়ে নিতে পারছে, থাকতে পারছে, আমাদেরকে ভালোবাসতে পারছে, সমস্ত দায়িত্ব কর্তব্য করছে, তখন আমার ছেলে অমিতই বা করবে না কেন? সে প্রতি মাসে আপনার কাছে টাকা পাঠিয়ে দেবে। এটা ওর কর্তব্য, ওকে করতে দিন। সুজাতা যেরকম আমাদের বাড়িতে কর্তব্য করবে, তেমন অমিতকেও তো করতে হবে। দেখলেন, একটা অন্যরকম দেনা পাওনার গল্প। আমরা সাধারণত দেনা পাওনার কথা শুনলেই ভাবি শুধু অত্যাচার আর অমানবিকতা।
কিন্তু সব মানুষ একরকম নয়। যদিও জানি আজকে আমি যে গল্পটা বললাম, এমন মানুষ পাওয়া খুব কঠিন, খুব, কিন্তু তবুও আছে, একেবারেই হারিয়ে যায়নি এই মানুষগুলো। এরা আছে বলেই আজও সুজাতার মতন, সুমনবাবুর মতন মানুষরা বুক বাঁধে, বেঁচে থাকে। কেমন লাগলো জানাবেন। একটু অন্যরকম পণপ্রথা নিয়ে গল্প।